জমিদার বাড়ির উঠোন সকালবেলা বড় জমিদার বাড়ির উঠোনে সবজি এবং নানান জিনিসপত্র বিছানো। উঠোনের একপাশে দাঁড়িয়ে নয়না কাজকর্ম বুঝিয়ে দিচ্ছে কর্মচারীদের। দিদি, আজকে অতিথি আসবে নাকি? সকাল সকাল এত জিনিসপত্র আর ঘরবাগান পরিষ্কার করছেন কেন? অতিথি না, বাবা ফিরবে আজ। নতুন জমির কাগজপত্র দেখে আসছে, সব ঠিকঠাক রাখাতে হবে তো। আরে দিদি, তুমি থাকলে কে আর চিন্তা করে? এদিকে জমিদার বাবু হেঁটে আসেন, গম্ভীর মুখ, কিন্তু বড় মেয়েকে দেখলেই হাসি চেপে রাখতে পারেন না। নয়না, কত বলি এই সব কাজ কাজের মেয়েরা করবে, তুই কেন এত পরিশ্রম করিস মা? বাবা, আমার ভালো লাগে। এই বাড়িটা তোমার সব, আর আমি তো তোমার বড় মেয়ে। সব ঠিকঠাক না হলে মন বসে না। জমিদার হাসেন, ঠোঁটের কোণে গর্বের ছাপ। ঠিকই বলেছিস, তবে আর কয়েক মাস পর তো তুই আমাদের বাড়ি ছেড়ে দূরে চলে যাবি, তখন কে দেখবে সব? নয়না আলতো মাথা নোয়ায়, একটু লাজুকভাবে বলে, বিয়েটা তো তুমি অনেক আগেই ঠিক করে রেখেছ বাবা। হ্যাঁ, অখিলেশ আমার প্রাণের বন্ধু, আর তার ছেলে ভদ্র, শিক্ষিত, ব্যবসায় তার বাবার ডান হাত। তাছাড়া আমি জানি ওই বাড়িতে তোর ভালোবাসার অভাব হবে না, তুই সুখেই থাকবি। নয়না মাথা নোয়ায়, জমিদার ভিতরে চলে যায়। হঠাৎ মায়ের ডাকে, নয়না, মা একটু এদিকে আয় তো। নয়না এগিয়ে যায়। মা বসে আছেন। রান্নাঘরে বাজারের হিসেবটা ঠিক কর, দুপুরে তোর বাবার পছন্দের তরকারি করতে চাই। হ্যাঁ মা, তবে তুমি বিশ্রাম নাও। এত সকালে কেন উঠলে? দুই মেয়ের মা, আরাম কি আর থাকে? তোরা সুখে থাকলেই আমার আর কিচ্ছু লাগে না। নয়না মায়ের দিকে তাকিয়ে থাকে। মা স্নেহে বলেন, বিয়ের কথা শুনে তুই ভয় পাচ্ছিস না তো? নয়না লাজুকভাবে হাসে। না মা, শুধু সে কেমন মানুষ একবারও দেখিয়ে চাই। কিন্তু বাবা তো ভুল সিদ্ধান্ত নেবে না, তাই না? মানুষ দেখা যায়, কিন্তু মন দেখা যায় না। তোর মন যেমন সোনার মতো, যার ঘরে যাবি সেই ভাগ্যবান। ঠিক তখনই এক কাজের মেয়ে দৌড়ে আসে। বড় দিমণি, ছোট দিমণি ফোন করেছে। নয়নার মুখ উজ্জ্বল হয়ে ওঠে, সে দ্রুত দৌড়ে যায়। নয়না ফোন কানে ধরে। দিদি, তোকে খুব মনে পড়ছে। হ্যাঁ রে, কেমন আছিস? এই শহরটায় খুব একা লাগছে, তাই একটা সুখবর আছে। কি সুখবর? আমি কাল বাড়ি আসছি। নয়নার চোখ জ্বলে ওঠে খুশিতে। নয়না একটু হেসে বলে, সত্যি? তাইলে তো বাড়িটা আবার ভরে যাবে। দিদি, তোকে না দেখে আর ভালো লাগছে না। আসুন, বিয়ের সাজগোজ প্রস্তুতি সব দেখব, কিন্তু তুই তো আমার একটাই দিদি। তুই ফিরলেই আমার মনটা শান্ত হবে। ঠিক আছে দিদি, বাবা মাকে বলিস যেন আমাকে আনতে কেউ না আসে স্টেশনে। আমি একাই আসব। চল, পরে কথা বলবো। ফোন কেটে যায়। গ্রামের রাস্তা, দুপুরার দিকে নয়না হাঁটে আসছে তার দুই বান্ধবী মালতী ও দোয়েলকে নিয়ে, হাতে বাজারের ব্যাগ। নয়না, তুই এত কাজকর্ম করে কেমন করে হাসি খুশি থাকিস বলতো? এই গ্রামটাই আমার প্রাণ, এখানে হাঁটলেই মন ভালো হয়ে যায়। নয়না, বিয়ের পরে আমাদের ভুলে যাবি না তো? পাগলি, আমি কি এত সহজে তোমাদের ছাড়ব? আর একদিন পর নন্দিতা আসছে, তখন তোকে আর দেখাই যাবে না। দুজন মিলে সারা দিন আড্ডা দিবি। নয়নার লাজুকভাবে হেসে মাথা নাড়ে। হঠাৎ দেখা যায় কিছু শহুরে ছেলে বাইক দাঁড় করিয়ে ছবি তুলছে। তাদের মধ্যে একজন অভ্র চারপাশে তাকিয়ে গ্রামের সৌন্দর্যে মুগ্ধ। নয়না ভ্রু কুঁচকে থেমে যায়। আপনারা কি একটু সরে দাঁড়াবেন? পথটা আটকে রেখেছেন। অভ্র হঠাৎ চমকে ওঠে। নয়নার কণ্ঠস্বর জনতাকে থামিয়ে দিল। সে নয়নাকে কিছুক্ষণ নিঃশব্দে দেখে, সাদামাটা, অথচ কি এক অদ্ভুত আকর্ষণ। ও সরি, আমরা শুধু ছবি তুলছিলাম। ছবি তুলছেন ঠিক আছে, তবে রাস্তাটা সবার, শুধু আপনাদের না। ও তাই নাকি? আর আপনি ভাবছেন পুরো রাস্তা আপনি একাই কিনে বসে আছেন? নয়নার চোখ রাগে চিকচিক করে ওঠে।
আপনি এভাবে রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকলে মানুষেরই অসুবিধা হয়। ঠিক আছে ঠিক আছে, এত রাগ করছেন কেন? কোথাও চোট লেগেছে নাকি? আমার চিন্তা করতে হবে না আপনাকে, আপনার বাইক সামলান। নয়না, চল, ঈদের সাথে লাগিস না। নয়না রাগে গটগট করে হাঁটতে শুরু করে। দোয়েল ও মালতী পিছনে হাসাহাসি করে অনুসরণ করে। নয়নাদের চলে যাওয়ার পর অভ্র তাকিয়ে থাকে। বন্ধুরা তাকে ডাকতে থাকে। অভ্র মনে মনে ভাবে, হ্যাঁ, কে মেয়ে এটা? কি মেয়ে রে বাবা! এভাবে রাগ করলে মানুষ প্রেমেই পড়ে যায়। নামটাও তো জিজ্ঞেস করতে পারলাম না। বন্ধু হেসে বলে, অভ্র, কি হলো? যাবি না? কি হলো অভ্র? রাস্তার ঝগড়ায় প্রেমে পড়লি নাকি? কে জানে, এই গ্রামের হাওয়াটাই অন্যরকম লাগছে। বন্ধুরা হাসে। অভ্র তাদের সাথে হাঁটতে থাকে, কিন্তু মাথাটা বারবার পিছনে ঘুরে যায়। নাম না জানি, বাড়ি না জানি, কিন্তু ওকে আরেকবার দেখতেই হবে। জমিদার বাড়ি। সকালবেলে উঠোন জুড়ে কর্মব্যস্ততা চলছে। হঠাৎ বাইরে গাড়ির হর্ন বাজে। দিদি, মা, আমি এসে গেছি। নয়না হঠাৎ বলে, কিরে, কত শুকিয়ে গেছে শহরে গিয়ে? আমি ভেবেছিলাম শহরে হাওয়ায় আরও সুন্দর হয়ে গেছে আমার ছোট বোনটা। আচ্ছা তাই? তুই তো চাকর বাকর সামলাতে ব্যস্ত ছিলিস, আমায় কে মনে রাখবে? কি ব্যাপার, তুই আর শাড়ি? আসলে আমি ভাবলাম তুই তো শাড়িই পরিস, তাই যতদিন আমি তোর সাথে থাকবো আমিও শাড়ি পরি। তাই নাকি? তুই আমার কথা এত ভাবিস? নন্দিতা হাসে। ঠিক তখনই মা এসে দুই মেয়ের দিকে তাকিয়ে বলে, আহা, আমার চোখের মণি দুটো একসাথে আজ। জমিদারবাবু একটু দূরে দাঁড়িয়ে বলে, এবার বাড়ি পুরো হলো। চল, ভেতরে চল সবাই। নয়না আর নন্দিতা বসে কথা বলছে। দিদি, সত্যি সত্যি বিয়ে ঠিক হয়ে গেছে তোর? ছেলেটা কেমন? কেমন জানবো, দেখিই তো নাই। কি? একবারও দেখিসনি? বাবা, ওরা কি যুগ যুগ আগের রেওয়াজে আছে নাকি? দুই বোন হো হো করে হেসে ওঠে। তা ঠিক, কিন্তু ওদের পরিবার ভালো, আর বাবা তো ভেবেচিন্তেই ঠিক করেছে। তুই খুব ভালো, তাই তোর সাথে কখন খারাপ হবে না। তুই যাকে বিয়ে করবি সে খুব লাকি হবে। বউ হয়ে গেলেও আমাকে ভুলবি না কিন্তু। দুদিন শহরে পড়ে তোকে চিনতেই পারছি না। দুজন আবার হাসে। নয়না কিছু কর্মচারীদের কাজ বোঝাচ্ছে। নন্দিতা পাশে দাঁড়ানো। কর্মচারীরা চলে যায়। ঠিক তখনই একটি বাইক সেখানে আসে। অভ্র নেমে আসে। অভ্র একটু অবাক। আবার আপনি? আপনি আবার আমাদের বাড়িতে কেন? আমি মানে আসলে রাস্তার ঝগড়াটা মনে নেই নাকি? মনে আছে, আর আপনি যে কতটা রাগী সেটাও ভুলিনি। আপনি রাগ দেখেননি এখনো? দিদি, ইনি কে? কে আর? রাস্তার এক পাগল। আচ্ছা, আপনার ভাষায় যদি আমি পাগল হই, তাহলে আপনিও তো... চুপ, কিছু বলবেন না। কি হয়েছে? এত চিৎকার কেন? ঠিক তখনই দূর থেকে জমিদার বাবু এসে পড়েন। নয়না তৎক্ষণাৎ চুপ। অভ্র সোজা হয়ে দাঁড়ায়। নমস্কার কাকাবাবু, আমি অভ্র। আমরা কয়েকজন বন্ধু মিলে শহর থেকে গ্রামে ঘুরতে এসেছি, আর আজ আপনার কাছে একটি অনুমতি নিতে এসেছিলাম। বলো বাবা, কি অনুমতি? আমি আর কয়েকজন বন্ধু আপনার বাগান বাড়িটা একটু ঘুরতে যেতে চাই। ছোটখাটো একটা পিকনিক করব, যদি অনুমতি দেন। জমিদার হালকা হেসে বলে, কোনো অসুবিধা নেই বাবা, যাও, মজা করো, শুধু বাড়িটা পরিষ্কার রেখে যেও। অভ্র খুশি, সম্মান করে মাথা ঝুঁকিয়ে বলে, থ্যাংক ইউ কাকাবাবু। নয়না মুখ শক্ত করে দাঁড়িয়ে থাকে। অভ্র বেরোতে বেরোতে একবার নয়নার দিকে তাকায় এবং এক মুহূর্ত হাসে। নয়না মুখ ফিরিয়ে নেয় রাগে। রাতের বেলা নয়না, নন্দিতা আর মা দাওয়ায় বসে উদ্বিগ্ন মুখে অপেক্ষা করছে। আজ এত রাত হচ্ছে, তোর বাবা এখনো আসছে না? তোদের বাবা তো এমন দেরি কখনো করে না। জানি না মা, মোবাইলটাও বন্ধ। বৃষ্টি হয়েছে, রাস্তাও ভিজে গেছে। যদি কোথাও পিছলে? না না,
এমন কথা মুখে আনিস না, তোদের বাবা শক্ত মানুষ। তবে এত দেরি? হঠাৎ খোলার শব্দ। মা, কেউ গেট খুলছে মনে হচ্ছে। জমিদার বাবু ঢোকেন। জমিদার বাবু বসে জল খায়। তুমি ঠিক আছো তো? এত দেরি? আমি ঠিক আছি, কিন্তু আজ না ফিরতেও পারতাম। বাবা, কি বলছো? কি হয়েছে? আমি সন্ধ্যার সময় মাঠপাড়ের রাস্তা ধরে ফিরছিলাম। হঠাৎ ৩ জন লোক এসে আমাকে ঘিরে ধরল। টাকা পয়সা কাগজ সব নিতে চাইছিল। কি বলছো বাবা? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, কারণ একজন ছেলে আমাকে বাঁচিয়েছে। একাই তাদের ৩ জনকে সামলে দিল। দেখে মনে হলো বেশ শিক্ষিত, কিন্তু খুবই একা। একা মানে? তার বাড়ি পরিবার কেউ নেই, মা বাবা দুজনেই মারা গেছে। শহরে পড়াশোনা করেছে, কিন্তু এখন থাকার জায়গাও নেই। তুমি তাকে আনোনি? এনেছি, ও বাইরে দাঁড়িয়ে আছে। তুমি যদি ওকে নিজের ছেলের মতো ভাবো, তাহলে ও আমার ছেলে। এসো বাবা, ভিতরে এসো। দরজা দিয়ে আস্তে ভিতরে ঢোকে এক যুবক। ওর নাম অনিল, আজ থেকে আমাদের বাড়ির একজন। জমিদার বাবু, আপনি না থাকলে আমি আজ কোথায় যেতাম জানি না। তুমি আজ আমাকে বাঁচিয়েছ। এই বাড়ি এখন তোমারও। আমি আপনাদের বাড়িতে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। তুমি এই বাড়ির ছেলেই হলে বাবা। এসো, ভাত তরকারি গরম করছি, খাবে চলো। নন্দিতা মৃদু হাসে, কিন্তু নয়না একটু দূরে দাঁড়িয়ে অনিলকে গভীরভাবে দেখছে। সকাল সকাল জমিদার বাবু হিসেবের খাতা খুলে বসেছেন। ঠিক তখনই এক পরিচিত লোক এসে হাজির হয়। জমিদার মশাই, আপনার হিসেব নিকেশে বড় গণ্ডগোল আছে। মানে, এই খাতাটা তো ভুল। আপনাদের আমিনরা হিসেব বুঝতে পারে না। যদি চান আমি ঠিক করে দিতে পারি। লোকটির কথায় জমিদারবাবু একটু বিভ্রান্ত হয়ে তাকে বসতে বলেন। লোকটি তখন দ্রুত জটিল সব সংখ্যা দেখিয়ে তা ব্যাখ্যা দিতে শুরু করে। জমিদারবাবু আরও দুশ্চিন্তায় পড়েন। দূর থেকে অনিল সব শুনে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। অনিল ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলে, খাতাটা একটু দেখি। খাতাটা দেখে বলে, মশাই, আপনি যে টাকার হিসেব দেখালেন সেটা তো আমাদের জমা টাকার সাথে মিলেই না। আর এই জমির মাপ, এটা তো পুরনো রেকর্ডের উপর দাঁড়িয়ে নেই। লোকটি একটু অস্বস্তিতে পড়ে। অনিল আরও কয়েকটি প্রশ্ন করে। এই জমির দক্ষিণ সীমানা কোথায়? গত বছর কত ধান উঠেছিল? জমিদারের সইটা কোন পাতায় আছে? আর সবচেয়ে বড় কথা, আপনি এতদিন কি করছিলেন? প্রশ্নগুলো একের পর এক বাড়তেই থাকে। লোকটি ভয় পেয়ে যায়, কথার জবাব দিতে পারে না। না, মানে আমি তো ভাবলাম। থাক, আমি আসছি। লোকটি দ্রুত বেরিয়ে যায়। জমিদারবাবু চমকে উঠে অনিলের দিকে তাকান এবং বলেন, অনিল, তোমার উপস্থিত বুদ্ধি না থাকলে আজ বড় ক্ষতি হয়ে যেত। তুমি আমাদের বাড়ির জন্য সত্যি অনেক কিছু করছো। ধন্যবাদ তোমায়। অনিল লজ্জায় মাথা নিচু করে। নয়না দূর থেকে সব দেখছিল। নয়না নিজের মনে মনে বলে, অনিল এত সৎ, এত বুদ্ধিমান, কেন যেন তাকে দেখলেই মনটা অন্যরকম লাগে। জমিদার বাড়ির উঠোন সকালের রোদ পড়েছে। অনিল চুপচাপ হাঁটছে, খাতা হাতে। নয়না ধীরে ধীরে এগিয়ে আসে অনিলের সামনে। আজ তুমি না থাকলে বাবার বড় সমস্যা হতো। তুমি এত হিসেব নিকেশ জানো? না দিদিমণি, একটু আধটু জানি। শুধু খাতাটা দেখে মনে হলো লোকটা ভুল বলছে। শুধুই ভুল? না, তুমি তো পুরো কাঁপিয়ে দিলে। এত আত্মবিশ্বাস তোমার মধ্যে? না না, আত্মবিশ্বাস কই? আমি তো শুধু আমার কাজটুকুই করেছি। নয়না কিছু বলতে চায়, কথাটা ঠুঁটে এসে থেমে যায়। অনিল আবার বলার আগে ভিতর থেকে একজন কর্মচারী ডেকে ওঠে। অনিল, ও অনিল, এখানে একটু এসো তো। আমি যাই দিদিমণি, কাজ আছে। সে চলে যায়। নয়না কিছুক্ষণ তাকিয়ে থাকে। হঠাৎ অভ্র এগিয়ে আসে। আরে, জমিদার বাড়ির রাজকন্যা এখানে? কাকে খুঁজছ? নয়না বিরক্ত হয়ে তাকায়। তোমার কি জানতেই হবে? হ্যাঁ, জানতে ইচ্ছে করে, কারণ তোমার মুখের ভাব দেখেই তো মনে হলো
কাউকে খুঁজছ? নয়না চোখ কুঁচকে তাকিয়ে বলে, তুমি এখানে কেন? তোমাকেই বলছি, জমিদার বাবুকে ধন্যবাদ জানাতে এসেছি। তোমার অনুমতি আছে তো? তুমি সবসময় এত কথা বলো কেন? হ্যাঁ, বাবাকে ধন্যবাদ দিতে এসে নাটক করছো। নাটক? আমি তো ভাবলাম জমিদার বাড়িতে ঢুকতে হলে তোমার সই লাগে, তাই আমি আমার দায়িত্ব পালন করছি। নয়না ঠোঁটে দুষ্টু হাসি টানে, যেন একটু খুনসুটির সুযোগ পেয়েছে। ও, দায়িত্ব? তুমি তো ভীষণ দায়িত্ববান, কিন্তু লোকজন বলে তুমি খুব ঝগড়টে। আমি ঝগড়ুটে? আমাকে খুব চেনো নাকি? চিনি না, তাই তো বলছি। যারা চেনে তারা বলে তুমি ঝগড়া করায় প্রথম পুরস্কার পেয়েছো। আর তুমি, তোমার রাগ কতটা? আমার রাগ তখনই ওঠে যখন কেউ আমাকে ভুল বোঝে। তাহলে আমাকে আজই সাবধান হয়ে যেতে হবে, কারণ আমি মনে হয় তোমাকে বুঝতে চাইছি। নয়না একটু থমকে যায়। এত নম্র স্বরে এই প্রশ্ন সে আশা করেনি। কি সব বলছো তুমি? কারণ তোমার সাথে কথা বলতে ভালো লাগছে, এই প্রথম এমন লাগছে। যাও, জমিদার বাবুর কাছে যাও। এসব নাটক আমার সামনে করো না, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা বলি, আজ তুমি হাসলে, ভীষণ ভালো লাগলো। নয়না অবাক। নয়না চলে যেতে থাকে। অভ্র তাকিয়ে থাকে তার দিকে, চোখে অদ্ভুত এক মুগ্ধতা। অভ্র মনে মনে বলে, এই মেয়েটা কেন এমন লাগছে? রাগ করে চলে গেলেও মনটা ভরে যায়। আমি মনে হয় তাকে ভালোবেসে ফেলছি। জমিদারবাবু তার স্ত্রী বারান্দায় দাঁড়িয়ে, সামনে নয়না দাঁড়িয়ে। শোনো, পাশের গ্রাম হাটমুড়া থেকে জমির নতুন সীমানাপত্র এসেছে। ওরা নাকি পুরনো নকশা বদলে দিচ্ছে। নিজে না গেলে হবে না, ভুল হলো কিনা দেখে আসা দরকার। আর আমি যাচ্ছি তোদের বাবার সাথে, কারণ ওই গ্রামের গোপাল মন্দিরের পুজো দিতে চাই। সেই দিন অত বড় বিপদ থেকে তোদের বাবা রক্ষা পেল, তাই। দুজন বেরিয়ে যান। কিছুক্ষণ পর নয়না তার বান্ধবী মালতীর বাড়ি যায়। দুজনে বসে গল্প শুরু করে। নয়না, কিছু হয়েছে? তুই এত সকালে এলি কিভাবে? মা বাবা পাশের গ্রামে কাজে গেছে, ভাবলাম তোর সাথে একটু আড্ডা মেরে আসি। তুই বলিস আমি সব সময় ব্যস্ত থাকি। তবে এই ব্যস্ততারই তো শেষ। আর কয়েক মাস পর তো তোর বিয়ে, তারপর আর এইভাবে বসে গল্প করার দিনই থাকবে না হয়তো। শোন, বিয়ে মানেই নতুন জীবন। যাই হোক, তোর তো এই বছরেই সব ঠিক হবে, তাই না? মালতীর কথাটা শুনে নয়না থমকে যায়, মুখের হাসি মুহূর্তে মিলিয়ে যায়। মালতী খেয়ালও করে না। নয়না এবার জোর করে হাসে। হ্যাঁ, মানে ঠিক হবে তো? নয়না নিজের মনে ভাবে, আমি কি করছি? শুধু দুদিন দেখা, তার মধ্যেই অনিলকে মনে জায়গা দিয়ে ফেলেছিলাম। আমি তো জানতামই না আমার ভেতর এমন কিছু হচ্ছে। না না নয়না, এটা ভুল। তোর বিয়ে ঠিক হয়ে আছে। বাবা এত বিশ্বাস করে, তাকে অসম্মান তুই করতে পারবি না। এক ফোঁটা অশ্রু চোখে জমে। সব ভুলে যেতে হবে, কারণ আমার নিয়তি অন্য কোথাও লেখা। অন্যদিকে নন্দিতা নিজের ঘরে ঘুরতেই থমকে দাঁড়ায়।